today and for last several months. গত কয়েক মাস ধরে বিশেষত বিহারে এসআইআর করার সিদ্ধান্তের পর থেকে আমাদের রাজ্য সহ দেশের বিভিন্ন অংশে মানুষকে আতঙ্কিত এবং ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচনের আগে শাসক দল, শাসক শ্রেণী, সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক, এটা তাদের পরিকল্পিত একটা পন্থা। ওই যেসব অ্যাডভাইজাররা থাকে না, দেশি বিদেশি, তাদের পরামর্শে ওদের নিজের রাজনীতি, অর্থনীতি, সমাজের কথা, বেকারির কথা, কৃষির কথা, শ্রমিকের কথা, মজুরির কথা, ঘরবাড়ির কথা, 100 দিনের কাজের কথা, এইসবকে পাশ কাটিয়ে একটা ভয়ের আবর্ত তৈরি করে যাতে মানুষ ভয়ার্ত হয়। বামপন্থীদের দায়িত্ব হচ্ছে, বিরোধীদের দায়িত্ব হচ্ছে ভয় মুক্ত সমাজ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ভয় দূর করতে হয়। সন্ত্রাস যখন হয়, পুলিশের শাসন যখন বাড়ে, পুলিশি স্টেট যখন তৈরি করা হয়, মস্তানি যখন হয়, গুন্ডা যেমন হয়, সাম্প্রদায়িকতা যখন হয়, এগুলো সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্ত্রস্ত করা। ভোটের আগে আমরা দেখেছি গত কয়েকটা ভোটে কখনো যুদ্ধের নামে, কখনো সন্ত্রাসবাদের নামে, কখনো সন্ত্রাসবাদ মোকাবিলার নামে, কখনো বুলডোজার পলিটিক্স করে, কখনো অনুপ্রবেশকারী নাম করে আসলে মানুষকে ভয় দেখানো হয়। আমাদের কাজ হচ্ছে, মিডিয়ার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা এবং এই ভয় এবং আতঙ্ক থেকে দূর করা। এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল আমরা আগে থেকেই বামপন্থী দলগুলো একযোগে আমরা সিও, যেটা ইলেকশন কমিশনের যেটা এখানকার যারা কাজ করে তার দপ্তর, যেসব বিল্ডিং পুরনো আপনারা জানেন, তার উল্টো দিকে বামনলরি অফিস, ডালহাউসির উত্তর প্রান্তে, উত্তর পশ্চিম প্রান্তে, আমরা সেখানে সমবেত হব, বিক্ষোভ দেখাবো, জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব 29 তারিখে, পরশুদিন, এবং সেটা বেলা 2:30টায় শুরু হবে। একই দিনে আর একটা প্রোগ্রাম আছে, আমি তার মধ্যে যাব পরে, সেটা প্রেস কনফারেন্স করে আজকে জানিয়েছে, ইতিমধ্যে প্রেস ক্লাবের মিটিং হয়েছে। সেখানে আমরা দাবি সনদ পেশ করব, তাতে মূলত প্রথম, এবং সেটা সবার দাবি তাই, যে এক, এখানে কি করতে চাইছে সেটা স্পষ্ট করতে হবে। আজকে ইসিআই তার প্রেস কনফারেন্স করে বলেছে এবং ফর্ম তারা দেবে মূলত 4 তারিখ থেকে, কিন্তু বলছে কাল থেকে শুরু। তাহলে কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে তারা বাঁচলো? এখন বলছে আসামে পরে হবে, অথচ এই যে অনুপ্রবেশকারী, বিদেশি, এইসব নিয়ে সবচেয়ে বেশি তো আসাম উত্তাল হয়েছিল। আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক, এটা তো আমরা বরাবরের দাবি। ভুল কেন আছে তার জন্য জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওকে। রাজ্যের নির্বাচনী যন্ত্র আসলে এখানকার যে ব্যুরোক্রেসি, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে কাজে লাগিয়ে ভোটার লিস্ট করে তৈরি করতে হয়। তাহলে নামের ভুল, বয়সের ভুল, ছাপার ভুল, ঠিকানা ভুল, এমনকি ভুয়ো লোকজনের নাম অস্তিত্বহীন, ঠিকানাবিহীন, আর অসংখ্য 18 বছরের ঊর্ধ্বে তরুণ আছে, তরুণী আছে যাদের নাম নেই। নির্বাচন কমিশনের প্রত্যেক বছর ধারাবাহিকভাবে এটা কাজ করার কথা, যাতে নির্ভুল ভোটার লিস্ট হয় এবং সবার নাম ইনক্লুডেড থাকে। তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে ইনক্লুশন। আপনাদের জানা দরকার, আমাদের দেশে এই যে সার্বজনীন ভোটাধিকার, এটাও কখনো শাসক শ্রেণী চায়নি। অনেক লড়াই করে
গরিব বড়লোক নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার হয়েছে। স্বাধীনতা আন্দোলনের একটা বড় বিষয় ছিল যে তারা আগে ব্রিটিশ জমানায় শুধুমাত্র যারা ট্যাক্স দেয়, যাদের টাকা পয়সা আছে তারাই করতো, যাদের জমি জমা আছে তারাই দিতে পারত। অনেক দেশে সেদিন পর্যন্ত মহিলাদের ভোটাধিকার ছিল না সার্বিক। আমাদের দেশের সংবিধান এই অধিকার দিয়েছিল। তারপর থেকে ক্রমাগত এই অধিকারকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে, কখনো মস্তান ব্যবহার করে, বুথ দখল করে, ব্যালট বাক্স লুট করে, ভয় দেখিয়ে। এই যে আজকে বিজেপির উত্তরপ্রদেশে উত্থান হয়েছে, আপনার পুরনো কাগজগুলো দেখে দেখবেন, সংখ্যালঘু এলাকায় পুলিশ পাঠিয়ে মেয়েদেরকে বিপর্যস্ত করে যাতে তারা ভোট না দেয়, দলিতরা যাতে ভোট না দেয়, তার জন্য ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিহারে। দীর্ঘদিন এটা চলতো। অর্থাৎ যারা ক্ষমতাসীন আছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা ক্ষমতাহীন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আরো মারাত্মক হয় যখন এটাকে রাজনৈতিক দল, পুলিশ, গুন্ডা, মস্তান, প্রার্থী, তার বাইরে যদি নির্বাচন যারা পরিচালনা করছে তারা যদি সে কাজে যুক্ত হয়, তাহলে এসআইআর কে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে, যে ভোটাধিকার কেড়ে নেওয়া, অর্থাৎ যার অধিকার আছে সেটাকে কেড়ে নেবে। আমরা তার সম্পূর্ণ বিরোধী। কোন প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা বুথে বুথে বিএলএ দিচ্ছি, এবং বিএলওরা যখন এই কাজ করবেন, বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে, যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে। ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাতে ভোটার লিস্টের নাম কোনো অজুহাতে যাতে না কাটা যায়। তার সেখানে যদি দেখা যায় যে নাম ভুল, অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে। যাদের নাম ওঠেনি, বয়স হয়েছে, তাদের নাম তুলতে হবে। তৃতীয় হচ্ছে, যত মৃত আছে, বছরের পর বছর এই ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা বলেছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। মৃত তালিকা জমা দেওয়ার পরেও ভোট নাম কাটেনি, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে এটা আছে, গোটা দেশে আছে। বামপন্থীরা তাদের এই আন্দোলন সংগ্রাম এগুলো করি, এটা হচ্ছে ভোটার লিস্ট, তার মানে ভোটার, তার মানে জীবন্ত মানুষ, শ্রমিক, কৃষক। আর বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ, শুধু লাশ নিয়ে কারবার নয়। এই জন্য মোদী বলেছিল শ্মশান কি বাত হোগি, কবরস্থান কি বাত হোগি। যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা তৈরি করেছে। এখন যদি বলে এত % মৃত মানুষের ভোট আছে, তার মানে এরা তো ভোট দিয়েছে, তাহলে এদের নাম রাখলো কেন? এখানে হচ্ছে যোগসাজশ, শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে। সমস্ত মৃত তালিকা থেকে বাদ দিতে হবে নাম, তালিকা থেকে মৃতদের নাম। এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে, চালু হয়েছে, আগে ছিল না, ডিজিটাল ইন্ডিয়া। সুতরাং গোরস্থান, কবরস্থান, সিমেট্রি, ক্রিমেটোরিয়াম গ্রাউন্ড, শ্মশান, এই সব জায়গা থেকে রেজিস্টার্ড হয় ডেড বডি ডিসপোজাল করার সময়। সেই নামের তালিকা নিয়ে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, যেটা সরকারের কাজ সেটা জনগণকে দিয়ে দিচ্ছে। সেই নোটবন্দি থেকে শুরু করেছে। কালো টাকা উদ্ধার করার কথা তাদের, বললো তোমরা সব ব্যাংকে গিয়ে টাকা বদল করো, কোনো কালো টাকা উদ্ধার করলো না। তারপর থেকে বলছে এটা লিঙ্ক করো, ওটা লিঙ্ক করো, আধার লিঙ্ক করো, টেলিফোন লিঙ্ক করো, প্যান লিঙ্ক করো। এটা মানুষকে কাজ দিচ্ছে, যেটা সরকারের করার কথা সেন্সাস করেনি। জনগণনা 2021-এ হওয়ার কথা আজ পর্যন্ত হয়নি, অথচ প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশনের কথা বলছেন। প্রতিদিন বিজেপির নেতারা বলে যাচ্ছে এত সংখ্যা, অত সংখ্যা, মুসলমানের সংখ্যা বাড়ছে, বাংলাভাষীর সংখ্যা বাড়ছে, আতঙ্ক তৈরি করছে। তো জনসংখ্যা, জনগণনা হলো না কেন? আদমশুমারি ব্রিটিশ জমানা থেকে হয়ে এসছে প্রত্যেক বছর, 10 বছর অন্তর অন্তর। একমাত্র যখন আসামে, পাঞ্জাবে এবং কাশ্মীরে মিলিটেন্সি, অশান্তি, তখন হয়নি সেন্সাস। তাহলে বিজেপি সরকার কতটা অপদার্থ, সেন্সাস করে, তার মানে সংখ্যাতত্ত্ব নেই। আর এই সংখ্যাতত্ত্ব না থাকলে মিথ্যাচার করে, তখন মন গড়া কথা 1 কোটি, 2 কোটি, 4 কোটি বলে যাচ্ছে। শুধু সেন্সাস নয়, জিডিপি নিয়ে, বেকারি নিয়ে,
ইনভেস্টমেন্ট নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে কোনো ক্রেডিবল স্ট্যাটিস্টিক্স নেই। ভারত সরকারও দেবে না, রাজ্য সরকারও রাজ্যের কোনো ব্যাপারে একবার মুখ্যমন্ত্রী যা মনে আসে তথ্য বলে দেন, এই বিহার ইলেকশন আছে, মোদী গিয়ে নানা রকমের সব আজগুবি সংখ্যা বলে দেবে। তাহলে ডেটা, আমাদের রাজ্যের গর্ব ছিল ISI, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেটা আমাদের গর্বের জায়গা। এই গোটা সংখ্যাতত্ত্ব বিভাগকে শেষ করেছে বিজেপি সরকার, এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকেও শেষ করতে চাইছে, একটা আইন নিয়ে আসছে দখলদারি, যেখানে এই যে ইন্ডিপেন্ডেন্টলি সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা হবে, সংখ্যাতত্ত্ব নিয়ে কাজকর্ম হবে, সরকারের পরিকল্পনা এটা কাজে লাগে, সেটাকে তারা তুলেতে চাইছেন। জনগণের সংখ্যা সেই জন্য জনগণনা এখনো করেনি, যাতে মিথ্যা রাজনীতি করতে পারে। SIR নিয়ে ECIR কে জবাব দিতে হবে যে SIR এখন ঘোষণা করছে, কিন্তু তার আগে থেকে কেন্দ্রের মন্ত্রী, বিজেপির নেতারা কি করে বলে দিচ্ছে 1 কোটি, 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 40 লক্ষ, 2 কোটি, 2.5 কোটি, মগের মুল্লুক নাকি? তাহলে আগে ফর্ম ফিল আপ হবে, ভোটার লিস্টে ম্যাপিং হবে, ECI বলছে এটা হচ্ছে নোশনাল কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য। আজকে ইলেকশন কমিশন বুঝেছে ইন্ডিয়া ব্লকের যে আপত্তি, কোর্টে গেছি আমরা এবং তারপরে রাস্তায় নেমেছি, এবং আমাদের রাজ্যে আমাদের প্রস্তুতি আছে, যে বললাম 29 তারিখে শুধু নয়, জেলায় জেলায় সে প্রস্তুতি আমরা গড়ে তুলেছি গত 1 মাস 1.5 মাস ধরে। বিরোধীরা আওয়াজ তুলেছে, বিহারের পরে সুপ্রিম কোর্ট আগে পরে প্রায় কান ধরেছে ইলেকশন কমিশনের, যা খুশি বলতে পারো না, যা খুশি করতে পারো না, স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এখন একটু টোন ডাউন, আজকে মেলোর সুর আছে। তা সত্ত্বেও যেহেতু বিজেপি RSS শাসন ক্ষমতায় থাকার পরে, মোদী দ্বিতীয়বার ফিরে আসার পরে যারা করছে, সমস্ত প্রতিষ্ঠানকে দখল করেছে, সবকটা বিভাগের মধ্যে RSS এর ঘুষপেট, ইলেকশন কমিশনকে তারা সেভাবে কাজে লাগাচ্ছে। তাহলে অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ, সীমান্ত বসবাসকারী মানুষ, বাংলাভাষী মানুষ, উদ্বাস্তু মানুষ, বাস্তিহারা মানুষ, হিন্দু উদ্বাস্তু যারা আছে, তাদের মধ্যে আতঙ্ক হয়েছে। ওরা ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি নিয়ে চলছে। আর বিশেষত এই উদ্বাস্তু মানুষকে আমরা সবসময় উদ্বাস্তু বলি, বাস্তুহারা বলি, ছিন্নমূল মানুষ বলি, শরণার্থী বলেছি, তাদের নিয়ে লড়াই হয়েছে। বিজেপি দেখবে শব্দ নিয়ে খেলে, তারা এসে এটাকে এর পরিচয় দিয়েছে বাংলাদেশের থেকে আগত হিন্দু। তার দেশ নিয়ে সন্দেহ তৈরি করলো, নাগরিকতা নিয়ে সন্দেহ তৈরি করলো। আর এখন যখন বুঝেছে ফাঁপড়ে পড়েছে, আসামে করতে চাইছে না, আর বাংলা এখন বলছে আমরা ক্যাম্প করব, নাগরিকতা দেব। ক্যাম্প করে নাগরিকতা বিলি করার কথা, এটা কি তোমার গিয়ে যখন লঙ্গার খোলে এরকম লঙ্গার খোলা? ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে, আর্থিক অবস্থানের নামে, সামাজিক অবস্থানের নামে কারুর ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না, আইনত করা যায় না। এটাকে যা বিজেপি করেছে, এটা মিথ্যাচার করেছে, ভয় দেখানোর জন্য করেছে। আগে ভয় দেখায়, তারপরে এসো আমার কাছে এসো, আমি তোমাদের শরণ দেব। কিন্তু সেই মানুষকে রাতারাতি দেশান্তরী করার চক্রান্ত এরা। আর মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে। আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি, সবকটা আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে, সব কর্মীদের কাছে থাকবে। আর যাদের আগে নাম ছিল 2002 আগে, তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ, সেগুলো এস্টাবলিশ করা হবে। তার জন্য যা আইনি সহায়তা আছে আমরা দেব। সেভাবে মানুষও প্রস্তুত হচ্ছেন, কোনো ভয়ভীতির ব্যাপার না। তো স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আর সেখানে কোনো গন্ডগোল যদি যায়, আর গন্ডগোল করবে এটা বোঝা যাচ্ছে। আজকেই দেখবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল IAS, WBCS অফিসার, DM, SDO সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক,
আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমান নামে ভাগ করবে, এ বাংলা ও বাংলা বলে ভাগ করবে, উত্তর দক্ষিণ বলে ভাগ করবে, পূব পশ্চিম বলে ভাগ করবে। এই বিভাজনের রাজনীতির এবং সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা এক্সটেনশন। আর এই জন্যই ভোটার লিস্টে অনুপ্রবেশকারীর নাম আছে, বাংলাদেশিদের নাম আছে। এটা আদবানি যেমন তুলেছিলেন, যে সেশনে আদবানি, লালকৃষ্ণ আদবানি ইউপিও 1-এর সময় মুলতুবি প্রস্তাব নিয়ে এসেছিলেন ভোটার লিস্ট নিয়ে, সেই সেশনেই মমতা ব্যানার্জি স্পেশাল মেনশন 0 আওয়ারের নাম করে এই একই দাবি তুলতে চেয়েছিলেন। তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি শুধু এইটুকুই মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে পার্লামেন্টের নিয়ম হচ্ছে একটা সেশনে একটা জিনিস পরাস্ত হয়ে গেলে, উত্থাপিত হয়ে গেলে দ্বিতীয়বার আর তোলা যায় না, তার জন্য ডিউ প্রসেস আছে। আপনি হুট করে দাঁড়িয়ে গেলেন আর বললেন তা নয়। মমতা আদবানি যেদিন তুলেছিল সেদিন মমতা থাকলেন না, এটা হচ্ছে তার পজিশনিং ট্যাকটিক্স। সেদিন পার্লামেন্টে থাকলেন না, আর পরের দিন গিয়ে বলছেন আমি ওটা তুলতে চাই, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বিজেপিও জানে আমি তোমাদেরই লোক, তারপর উনি জানেন ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন। এটা তো 2002-এর পরবর্তী ভোটার লিস্ট, যাকে এখন নাল অ্যান্ড ভয়েড বলছে নির্বাচন কমিশন। তা তো প্রথমত মমতা তুলেছিলেন এটা, আসামে যেরকম অগপ তুলেছিল, আশু তুলেছিল। এগুলো হচ্ছে সুবিধাবাদের রাজনীতি। যেমন 100 দিনের কাজে টাকা বন্ধ, কাজ পাচ্ছে না, কাজ বন্ধ, 4 বছর ধরে কাজ নেই রাজ্যে, 100 দিনে মজুরি নেই, সবাই মাইগ্রেন্ট লেবারার হচ্ছে, গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকায় গ্রামে তো পুষ হতো সেটা। আমরা তো 100 দিনের কাজের আইন নিয়ে এসেছিলাম। তারপর দেখা গেল যখন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি বিকাশ বাবুদের মতো লোকজন, মুরলীধরনের মতো লোকজনকে নিয়ে কেস করলো, 1 আগস্ট থেকে কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলো যে 100 দিনের কাজ চালু করতে হবে। আমরা গত কয়েক মাস ধরে লাগাতার ক্ষেত মজদুর সংগঠনগুলো, বামপন্থী সংগঠনগুলো, পার্টি, আমাদের নানান গণসংগঠন, শ্রেণী সংগঠন, আমরা একেবারে গ্রামে গ্রামে অভিযান করছি, পঞ্চায়েতে অভিযান করছি, বিডিওতে অভিযান করছি। 4-এর ক ফিল আপ করা হয়েছে। জব কার্ড বাঁচাতে হবে, জব চাইতে হবে এবং বকেয়া টাকা আদায় করতে হবে। তারপরে 4-এর খ ফর্ম বাধ্য করেছি ফিল আপ করতে, যেখানে আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে, যদি কাজ না করে তাহলে কার্ড নষ্ট হয়ে যাবে। সেটা বিজেপি তৃণমূল মিলে কার্ড নষ্ট করছে, কিন্তু কাজ তার আগে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে। এখন এমন জায়গায় আমরা মামলা করেছি, যে ধারা দিয়ে করেছি, সরকার সেই টাকা দিতে বাধ্য, এবং যারা কাজ করেছে তাদের টাকা দিতে বাধ্য। আর যাদের টাকা শুধু বকেয়া নয়, যারা কাজ পায়নি, কাজ দেয়নি, অথচ কাজ চেয়েছে, কাজ চেয়ে ফর্ম ফিল আপ করেছে, এখন ভাতা চেয়ে ফর্ম ফিল আপ করেছে, তাকে টাকা দিতে হবে। আজকে আমরা গর্বিত, সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায়। হাইকোর্ট যখন বলেছে 1 আগস্ট থেকে, বোঝা যায় বিজেপি তৃণমূলের চরিত্র, 100 দিনের কাজ চালু করতে হবে, তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার, যাতে কাজ চালু না হয়। আর রাজ্য সরকার এর মধ্যে ঠিক আছে, এটি হচ্ছে সেটিং, কাজ চালু করার কোনো উপক্রম নেয়নি, যখন তো মামলা হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট একেবারে তুষার মেহতা ওখানে উপস্থিত, মানে বিজেপি কত সুপ্রিম ইম্পর্টেন্সই দেয়, গরিব মানুষের অধিকার ক্ষেত্রে দেয় না, তার অধিকার কেড়ে নেওয়ার জন্য দেয়। সেখানে সেটা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের রায়টাকে। এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই কাজ চালু করতে হবে, বকেয়া টাকা দিতে হবে, এবং যাদের কাজ চেয়েছে, কাজ দেয়নি, ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে ভাতা দিতে বাধ্য। সেই মামলা আমরা করেছি ভাতা দেওয়া বলে। এটা আমরা স্বাগত জানাচ্ছি এবং এই আন্দোলন চলবে। আমরা নভেম্বর মাসের 5 তারিখে এই সব সংগঠন যারা 100 দিনের কাজ নিয়ে লড়াই করছে, যারা মামলা করেছেন, যারা লড়েছেন, যারা রাস্তাঘাটে লড়েছেন, পুলিশের মার খেয়েছেন, গুন্ডাদের ভয় উপেক্ষা করে পঞ্চায়েত ঘেরাও করেছেন, ব্লক বিডিও অফিস ঘেরাও করেছেন, ফর্ম জমা দিয়েছেন, তাদের প্রতিনিধি নিয়ে আমাদের বৈঠক হবে। এর পরবর্তী পদক্ষেপ আমরা কিভাবে নেব 100 দিনের কাজের প্রশ্নে এবং কাজ চালুর প্রশ্নে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার প্রশ্নে, কৃষি সম্বন্ধিত যে সমস্যা আছে সেটাকে, এবং মজুরি সংক্রান্ত যে বিষয় আছে সেটাকে নিয়ে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি হবে কোর্টের ভেতরে এবং রাস্তাঘাটে
গ্রামে গঞ্জে। আমরা গত পরশু থেকে 3 দিন, অনেক দিন পরে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা 3 দিনের অধিবেশনে মিলিত হয়েছিলাম। তার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছি। গোটা রাজ্য জুড়ে গত কয়েক মাস ধরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যে বিপর্যয় হয়েছে, যে ত্রাণের কাজ হচ্ছে, যে উদ্ধার হচ্ছে, যে গঠনমূলক কাজ হচ্ছে, উত্তরবঙ্গ থেকে মেদিনীপুর হয়ে মালদা, মুর্শিদাবাদ, ভাঙন, এসব জায়গার ব্যাপারগুলো নিয়ে আমাদের যে দ্রুত বামপন্থী কর্মীরা নেমেছিলেন, রেড ভলান্টিয়ার, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, শিক্ষক, সব অংশের মানুষ, কর্মচারী, তাদেরকে আমরা কুর্নিশ জানিয়েছি এবং এখনো সেই ত্রাণের কাজ চলবে, পুনর্গঠনের কাজ চলবে। সরকার হাওয়া হয়ে গিয়েছিল, কেন্দ্র এবং রাজ্য সরকার। আজ পর্যন্ত কেন্দ্র সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি। আর মমতা ব্যানার্জি তো বলছেন সবই আছে ওখানে, কিন্তু এমন দুর্গম এলাকা আছে যেখানে সরকারের কোনো এজেন্সি আর পঞ্চায়েত পুরসভা অবস্থা তো পুরো বানচাল হয়ে গেছে, তারা উপস্থিত হয়নি। এমনকি পানীয় জলের ব্যবস্থা নেই, সেখানে নলকূপ বসানো দরকার, ঘর তৈরি দরকার। সেখানে আমরা বলেছি স্থানীয়ভাবে বাঁশের কাঠের ব্যবস্থা করা হোক, আমরা করগেটের টিন দেব, চাঁদা তোলা হচ্ছে, বিভিন্ন জেলা থেকে দেওয়া হচ্ছে, মানুষ সাহায্য করছেন এবং আরো মানুষ সাহায্য করবেন। স্কুলগুলো ভেসে গেছে, শিক্ষা দীক্ষা চালাতে হবে, বিকল্প স্কুলের ব্যবস্থা করতে হবে। ছাত্ররা নেমেছে, তারা ইতিমধ্যে পাঠ্য সামগ্রী দিয়েছে, যুবরা নেমেছে। কৃষি জমি সব বরবাদ হয়ে গেছে বালি এবং পলি পড়ে, সেটাকে উদ্ধার করতে হবে। কৃষক সভার নেতৃত্বে, ক্ষেত মজুরের নেতৃত্বে রেড ভলান্টিয়ার্স তারা নামবে এবং ইতিমধ্যে নেমেছে, যেখানে শ্রমদান করবে। আর যেখানে যা কিছু যন্ত্রপাতি লাগে এগুলো কাজের জন্য, আমরা সেগুলো বলেছি আমাদের দিক থেকে সে সাহায্য আমরা করব, যাতে কৃষি জমিকে পুনরুদ্ধার করা যায়, নাহলে পরবর্তী ফসল করা খুবই কঠিন হবে। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে তার লিস্ট করা হচ্ছে, তারাও ফর্ম ফিল আপ করছেন, যাতে ক্ষতিপূরণ দাবি করা যায় এবং সে ক্ষতিপূরণ যাতে পায় যাদের যা ক্ষতি হয়েছে সেটা নিয়ে। এরপরে আমরা এই সময়ে নির্বাচনের প্রস্তুতি, বিএলএ, তারপরে হচ্ছে তোমাকে বুথ কমিটি, বুথ সংগ্রাম কমিটি, বিধানসভা ভিত্তিক আমাদের প্রস্তুতি, জেলা ভিত্তিক প্রস্তুতি এবং করণীয় কাজ যা হয়েছে এবং যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। যেখানে একটু গ্যাপ আছে, ফাঁক ফোকর আছে, সেগুলোকে মেরামত করা যায় এবং আগামী 2 মাসের আন্দোলন সংগ্রামে রূপরেখা তৈরি করেছি। তার আগে আমরা এই আলোচনার সঙ্গে সঙ্গে 3টে সেশনে আমরা মতাদর্শগত চর্চা করেছি। আজকের দিনে সাম্রাজ্যবাদ যা করছে, তার যে হামলা, তার যে চরিত্র এবং যেভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা হামলা করেছে, এখন ট্যারিফ হওয়ার ঘোষণা করেছে এবং সেখানে যেভাবে আমাদের দেশ ছিটকে গেছে, মেনে নিচ্ছে, এই যে রাশিয়া থেকে তেল কিনবে না, আচ্ছা ঠিক আছে, এরপরে এক্সপোর্ট ইম্পোর্ট, কৃষিজাত আমাদের যে বাজার দ্রব্যের সেগুলোকে যাতে উন্মুক্ত না করে দেয়, তার জন্য আন্দোলন সংগ্রামের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আপনারা দেখেছেন আসিয়ানের অধিবেশন চলছে, সেখানে সব দেশ গিয়ে উপস্থিত হয়েছে। কদিন আগে যে G20 নিয়ে এত হইচই করে গোটা মিডিয়া নামিয়ে দিল্লিকে সাজিয়ে এত কোটি টাকা খরচা করে, 4,500 কোটি টাকা খরচা করেছিল, সেখানে আমাদের প্রধানমন্ত্রী আসিয়ানে গেলেন না। অথচ একটা মাল্টিল্যাটারাল জায়গায় আরো বেশি ট্রাম্পের ওপরে দাবি চাপ দেওয়ার জন্য ব্যবহার করা যেত। আর প্রতিবেশী দেশগুলো, সাউথ এশিয়ার পরেই হচ্ছে সাউথ এশিয়ার স্বার্থ তুলে দিয়েছে, নিয়ারেস্ট মাল্টিল্যাটারাল বডি হচ্ছে আসিয়ান, সেখানে আমাদের আরো বেশি ইন্টিগ্রেশন দরকার। আমাদের ব্যবসা বাণিজ্য, কৃষি, আমাদের শ্রম ইত্যাদি বিষয়, যাতায়াত, নিরাপত্তা, সব বিষয়ে। সেখানে তিনি গেলেন না। আসলে একটা ভয় আছে ট্রাম্পের যা চরিত্র, এবং আমরা কিছুদিন আগে ইউক্রেন রাষ্ট্রপতির সঙ্গে যেরকম ট্রাম্পকে দেখেছি ব্যবহার করতে, তার যারা পুরনো বন্ধু তাদের উপরে খেপে গেলে কিরকম ব্যবহার করে সেটা মোদি খুব ভালো জানেন। এবং উনি তো যে কোনো জায়গায় গেলেই ফাঁকা জায়গায় হাত পাত নাড়ান, বিহার ইলেকশনের সময় আরো বেশি নাড়াচ্ছেন, যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন। উনি তো কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, রিল তৈরি করার জন্য। তো সেখানে গেলে ওই রিলটা খুব ভালো লাগতো না, ওই রিলটা খুব ভালো হবে না, এই জন্য তাকে পরামর্শ দিয়েছে যারা ওর ইমেজ বিল্ডার, যে এসব এই সময় ওরকম এই যেরকম কি বলে ওয়েট লিফটারের মতো ট্রাম্প যে ভূমিকা পালন করছে, সেখানে আপনি আর আপনার ওয়েট নিয়ে ওখানে পৌঁছবেন না, লাইট ওয়েট হয়ে যায় ব্যাপারটা। আমাদের দেশের জন্য কিন্তু খুবই খারাপ সেটা। আমরা এই যে আরএসএস বিজেপির যে
পরিকল্পনা প্রতিদিন দেখছেন। এই কদিন আগে কাকদ্বীপে দেখলেন, একদিকে গোটা দেশে ছড়াচ্ছে কিভাবে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আর অন্যদিকে কিভাবে তারা উস্কানি দেওয়ার মতো কাজকর্ম করছে। যত নির্বাচন এগিয়ে আসবে এই বিভাজনের রাজনীতিকে আবার ফিরিয়ে আনার জন্য হিন্দু মুসলমান নিয়ে মগজের মধ্যে মানুষের বিষ ঢোকানো কাজ তারা করবে। সেটা কিভাবে মোকাবিলা করা যায় সেই নিয়ে আমরা আরএসএস তার ইতিহাস এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি তার মানুষের বিরুদ্ধে যে কাজকর্ম, অর্থনীতিতে যে তার সিদ্ধান্ত নিচ্ছে, যেভাবে আদানির পক্ষে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে দেখেছেন আমাদের এলআইসি পাবলিক সেক্টর তাকে বেঁচে দিতে চাইছিল, আর তাকে ইলেকশন কমিশনকে যেরকম ব্যবহার করেছে সেরকম আমাদের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার সঙ্গে হচ্ছে নীতি আয়োগ, তাদেরকে ব্যবহার করে ব্যুরোক্রেটসরা কিভাবে আদানিকে সংকট থেকে উদ্ধার করা যায়। এই জন্য এপ্রিল মাসে তারা ডকুমেন্টস তৈরি করে এপ্রিল থেকে দিচ্ছে। যখন আদানি বাজার সালতানাত পুরো ডুবছে তখন এলআইসি কে বলা হয়েছে যে তোমরা তোমার গিয়ে $495 মিলিয়ন, মানে প্রায় $5 বিলিয়ন, সেটা হচ্ছে তোমার গিয়ে ইনভেস্ট করো। ইতিমধ্যে দেখেছেন আদানি পোর্টে তারা ইনভেস্ট করেছে, সেসব ডকুমেন্টস বেরিয়ে এসছে। এটা হচ্ছে একটা তোমার গিয়ে কিভাবে আদানি আম্বানির স্বার্থে দেশের সরকার কাজ করছে, আর গরিব মানুষের এমএফআই এর মানুষ মেয়েরা বিশেষত তারা হচ্ছে এই মাইক্রো ফাইন্যান্স লোনে জর্জরিত, তাদের ঋণ মকুব করছে না, কৃষকের ঋণ মকুব করছে না, কিন্তু ইনভেস্টমেন্ট করছে আদানিকে সংকট থেকে বাঁচানোর জন্য। আদানি যে ব্যাংকের কাছে প্রায় দেউলিয়া হয়ে যাবে বিদেশি এজেন্সিগুলোর কাছে, সেখানে আমাদের ইন্স্যুরেন্সের টাকা সেখানে জমা দেওয়া হচ্ছে। এইসব আরো অন্যান্য বিষয় আছে। তার সঙ্গে আমাদের কমিউনিস্ট পার্টির আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু আলোচনা আমরা করেছি। সে ব্যাপারেও আমাদের যে কমিউনিস্ট মূল্যবোধ, সেখানে দাঁড়িয়ে যে নীতি নৈতিকতার প্রশ্ন, সেসব নিয়েও আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনেকগুলো বিষয় আছে। 29 তারিখে আমি বললাম যেটা এসআইআর নিয়ে যে বিক্ষোভ আছে, তার সঙ্গে সঙ্গে একই দিনে দুপুর 3টের সময় যুব কেন্দ্রে ডাকা হয়েছে বিভিন্ন দল, আমি নিজেও থাকবো, এবং বিভিন্ন সংগঠন। দেউচা পাচামি নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে, মমতা ব্যানার্জি যে মিথ্যাচার করেছেন এবং যেভাবে ওখানকার প্রকৃতির সর্বনাশ করছেন, এই উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেও তিনি শিক্ষা নিচ্ছেন না। যেভাবে বৃক্ষচ্ছেদন হবে, যেভাবে আদিবাসী উন্মূল হবে, তাদের উচ্ছেদ করা হবে, এবং পাথর খাদান করার জন্য যেভাবে বালি খাদানের যারা মাফিয়া আছে তাদের হাতে তুলে দিচ্ছেন, আর ঘোষণা করছেন বিজনেস সামিটে যে কয়লা খনি হচ্ছে। কয়লার ক নেই, বালি খাদানের সিন্ডিকেট রাজ কায়েম করছেন। উত্তরবঙ্গের নদীগুলোর অবস্থা এর হয়েছে এই জন্যই যে এইভাবে পাথর তোলা হয়েছে বেআইনি ভাবে, বন নষ্ট করা হয়েছে বনভূমিকে। এখন সেখানকার জীবজন্তু, মানুষ সবাই এখন বিপর্যস্ত। এই প্রকৃতিকে কিভাবে বাঁচাতে হবে, নদী, পাহাড়, জল, জঙ্গল কিভাবে বাঁচাতে হবে, মানুষের জীবন কিভাবে বাঁচাতে হবে, শিক্ষা, স্বাস্থ্য কিভাবে বাঁচাতে হবে, এই সব নিয়ে আমরা ঠিক করেছি আন্দোলন সংগ্রামের একটা অংশ হিসেবে আগামী নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমরা বাংলা বাঁচাও যাত্রা করব সিপিআইএম এর তরফ থেকে। সেখানে মানুষের বিভিন্ন সমস্যা যা আমরা একেবারে ভূমি স্তর থেকে তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটা বুথ, অঞ্চল, গ্রাম থেকে, এলাকা থেকে, সেই দাবিগুলোকে সম্পৃক্ত করব। বিস্তারিত অন্যদিন বলবো, আজকে এটা করার কথা ছিল, কিন্তু যেহেতু এসআইআর ব্যাপারে এসে গেছে বলে ওটা আর একদিন আমরা আরো বিস্তারিত কোথা থেকে শুরু হবে, কবে শুরু হবে, কি কি দাবি দেওয়া থাকবে সেগুলো বলবো। আজকে শুধু এটা ঘোষণা করলাম যে আমরা, এবং সেখানে এসআইআর একটা বড় ইম্পর্টেন্ট দাবি অবশ্যই থাকবে, এবং নভেম্বর মাসে একদিকে বুথে বুথে, এবং এটা মূল যে যাত্রা হবে তার পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথকে কভার করার জন্য আর অসংখ্য সাব যাত্রা হবে, যেখানে মানুষের কাছে পৌঁছানো, মানুষের দাবি দেওয়া নিয়ে উত্থাপন করা, এবং একটা ভয় মুক্ত বাংলা গড়ে তোলা, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলা, বেকারি মুক্ত বাংলা গড়ে তোলা, সংকট মুক্ত বাংলা গড়ে তোলার শপথ আমরা নেব। নারী নির্যাতন, মেয়েদের স্বাধীনতা, শিশুদের নিরাপত্তা, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা, যেখানে সংখ্যালঘুদের, তার সঙ্গে দাঁড়িয়ে আদিবাসী, আগে কোথাও ছিল না যেভাবে আদিবাসীদের ওপর যেরকম বিজেপি এবং তৃণমূল তাদের জীবন, তাদের সংস্কৃতি,
তাদের আচার এগুলোর উপর আক্রমণ করছে। আগামী 15ই নভেম্বর বিরসা মুন্ডা জন্মদিন, সেদিন আমরা আদিবাসীদের অধিকার রক্ষা দিবস পালন করব। এবং বিরসা মুন্ডা তখন ব্রিটিশ জমানায় বলেছিলেন আমাদের শাসন চাই, মহারানীর শাসন নয়। ব্রিটিশ মহারানীর কথা বলেছিলেন, এখন আমাদের মহারানী, আমাদের মহারাজা নতুন করে যে শাসন এবং শোষণ চাপিয়েছে তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করব। শুধু আদিবাসী নয়, অন্যান্য অংশের মানুষও, পেছিয়ে পড়া মানুষ, প্রান্তিক মানুষ, বিশেষত এসআইআর সময় যাদেরকে সবচেয়ে বেশি ভয় ঢোকানো হচ্ছে যাদের মনে, তাদের পাশে বামপন্থীরা গিয়ে দাঁড়াবে, তাদেরকে সংগঠিত করবে এবং তাদেরকে নিয়ে এই আন্দোলন এক এক করে। मुल्क में एफआईआर पहली बार हो रहा है, इससे पहले आईआर होता था। इस एफआईआर के खिलाफ कई पार्टियां जो है सुप्रीम कोर्ट में गई हुई है। सुप्रीम कोर्ट ने कोई फैसला नहीं किया, लेकिन हम देख रहे हैं कि इलेक्शन कमीशन जो है आगे बढ़ता जा रहा है। सुप्रीम कोर्ट कोई फैसला नहीं किया ये बोलने से गलत होगा। सुप्रीम कोर्ट ने अंकुश लगाया है इलेक्शन कमीशन के ऊपर, इसलिए आज थोड़ा नरमी से वो पेश आए हैं। बिहार के बारे में कहा गया, जो भी नाम बात दिया गया उसके बारे में उसको जस्टिफिकेशन चाहिए, और इसलिए आज ईसीआई ने कहा है कि जिसका नाम चला जाएगा उसका भी हियरिंग होगा। डॉक्यूमेंट्स के बारे में सुप्रीम कोर्ट ने कहा था, आप सबको मालूम है, इसलिए आज डॉक्यूमेंट्स के बारे में वो थोड़ा लिबरल, लेकिन बोलना एक करना और एक है, इसलिए हम लोग नजर रखेंगे इनके ऊपर। और तीसरा है सब पार्टी कहाँ, आज जो आपके लिए खास करके हम बोल रहे हैं, ये जो एसआईआर पहले बार हो रहा आप बोले, ये हो रहा है किस कारण? 2003 में वाजपेयी की हुकूमत ने नया कानून ले आया, 2002 से क्यों बोला जा रहा वोटर लिस्ट लास्ट उसी को माना जाएगा, और उस समय ममता बनर्जी कैबिनेट मिनिस्टर थी, कैबिनेट का डिसीजन हुआ था, और उस कानून में जो तरमीम हुआ उसके आधार पर आज अमित शाह आवाज दे रहे हैं, बीजेपी आवाज दे रही है, और इलेक्शन कमीशन उसमें साथ में जुड़ा हुआ है। हर चीज का कुछ कारण होता है, आप कारण के लिए भी जिम्मेदार हो तृणमूल और ममता बनर्जी, और अभी फिर कह रहे हैं कि हम ये करेंगे, हम वो करेंगे। तो वोटर लिस्ट में गैर मुल्कियों का नाम है, ये बीजेपी, आरएसएस और ममता बनर्जी ही बंगाल के बारे में कही थी। इसलिए हम कह रहे हैं कि आप मुल्की गैर मुल्की चुनाव आयोग नहीं ठीक कर सकता, सुप्रीम कोर्ट इस बात को कह दिया है। দুয়ে দুয়ে যেমন 4 হয়, 400 আর 20 মিলে 420 হয়, কোনটাই কাকতালীয় নয়। বাইরে বাজার গরম করে ভোটে ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে, আরএসএস এর রাজনীতি। কাকে দিয়ে কি বলাতে হবে? ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। একই জিনিস এনআরসি এবং এনপিআর এর ক্ষেত্রে বলা হয়েছিল। অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি, বাইরে গালাগাল দেবো আর ভেতরে সব পেছনে দরজা দিয়ে করবো। শিক্ষাকে ধ্বংসের ব্যাপারে আমরা দেখছি না? স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা দেশে সরকারি যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে দিচ্ছে মোদী সরকার। মমতা ব্যানার্জি তাই করছেন, ওরা প্রকাশ্যে করছে। এরা শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, স্কুল বন্ধ করে দিয়ে হোক, স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ করে দিয়ে হোক, ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে কুস্তাকুস্তির নামে হোক, আসলে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিচ্ছে আর প্রাইভেট গুলোকে এগিয়ে দিচ্ছে। এইভাবেই তো পরিবহনে এরকম করেছে, রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে প্রাইভেট হাতে তুলে দিচ্ছে, এবং এখন সংকট আমরা বুঝতে পারছি, গণপরিবহন ব্যবস্থা তাই হয়েছে। সুতরাং এই যে আইএস ডব্লিউসিএস কে এত হোলসেল বদলি করা হলো, যারা ইন বিটুইন দ্য লাইন্স পড়তে পারে, এবং কোন অফিসারকে কোন জেলা থেকে তোলা হলো, কোন অফিসারকে কোন জেলায় পাঠানো হলো, তাতে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন যেরকম ইসিআই কে ব্যবহার করছে, পরিষ্কার কথা, ইলেকশন কমিশন ইসিআই যেমন আরএসএস বিজেপি কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে,
আমাদের এখানকার রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম পঞ্চায়েত পুরসভার সময় মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, তৃণমূল সরকার ব্যবহার করেছে, এরকম এখন কিছুদিন এই টানাপোড়েন চলবে। এই অফিসারের নামে অভিযোগ, ওই অফিসারের নামে অভিযোগ, একে শায়েস্তা করো, ওকে বদলি করো, এবং কদিন ধরে আপনারা এগুলো খবর দেবেন। সাধারণ মানুষ যে ভুগবে তার পাশে বামপন্থীরা দাঁড়াবে। আমরা এই উত্তরবঙ্গের বন্যার সময় দেখেছি, একে মেরেছে, ওকে মেরেছে, কলকাতা থেকে আগরতলা সব ছড়াছড়ি করছে। দেখবেন পাড়ায় এরকম কুকুর হয়, কুত্তারা, হঠাৎ কথা নিবার্তা নেই, এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, ছুটছে, মনে হচ্ছে যেন কিছু একটা হবে, যুদ্ধ কিছু একটা হচ্ছে, কিছু হয় না, আতঙ্ক হয় লোকেদের, ঘাবড়ায়। ওরকম যখন ত্রাণের দরকার ছিল, যখন উদ্ধারের দরকার ছিল, যখন পুনর্বাসনের দরকার ছিল, তখন উত্তরবঙ্গ থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা, আমি আর বললাম না কার মতো ছুটছিল, উদাহরণটা আমি দিলাম। আর আপনারা খবর দিচ্ছেন, ছবি ছাপছেন, যে দেখো কিরম ছুটছে, কিরম হচ্ছে। এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার। আগামী 1 মাসের জন্য তাহলে বিজেপি তৃণমূলের নতুন উদ্যমে অ্যাডমিনিস্ট্রেশনকে, আইএস কে, ডব্লিউবিসিএস কে ব্যবহার করে এই থিয়েটারের জন্য উপস্থিত থাকবেন। এখন ডিরেক্টর ওপর থেকে ঘোষণা করে দিয়েছে, পরিচালক, স্ক্রিপ্ট রেডি আছে নাগপুর থেকে। আর ভোটের আগে এই নিরীকুত্তগুলো ছুটবে, আপনারা ক্যামেরা নিয়ে থাকবেন। মুখ্য নির্বাচনী কমিশনার স্পষ্ট করে দিলেন, এসআইআর নির্বিঘ্নে করার পরিস্থিতি তৈরি করা এবং বিএলওদের নিরাপত্তা সমস্তটাই রাজ্যের দায়িত্ব। আমি তো বললাম, এবং তার আগে রাজ্যকে সার্টিফিকেট দিয়েছেন, তার জন্য রাজ্য পুরো ব্যবস্থা করেছে, পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছে। কিন্তু আমরা বলেছি বিএলও হোক আর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হোক, বামপন্থী কর্মীরা একযোগে সাধারণ মানুষকে নিয়ে, ভুক্তভোগীদের নিয়ে, ওরা যদি স্বচ্ছতার সঙ্গে না করে, আর কোন একজনও জেনুইন ভোটারের নাম যদি বাদ দিতে চায়, তাদের জিনা হারাম করে দেওয়া হবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে হত্যা করা হয়েছিল, মহিলা ক্রিকেটার, সেই বিষয়ে আজকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ওই মহিলা ক্রিকেটারদের প্রশাসনকে কিংবা কাউকে জানিয়ে বাইরে যাওয়া উচিত ছিল। ক্রিকেট এমন একটা খেলা, সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা থাকে, ওনাদের এই বিষয়টা মাথায় রেখে চলা উচিত। 3টে পয়েন্ট। এক হচ্ছে, ভাগ্যিস মহিলা ক্রিকেট হতো বলে তোমরা আবার বিজয়বর্গীর নাম উচ্চারণ করতে পারলে, না লোকটা প্রায় গুম হয়ে গিয়েছিল। 4-5 বছর অনেক শুনেছি তো তোমাদের কাছে। 2, এই যে মমতা ব্যানার্জি যা বলেন, বিজয়বর্গী যা বলে, দক্ষিণপন্থী যা বলে, কোনো তফাৎ আছে? যে আক্রান্ত হলো, দোষটা তার মধ্যে খোঁজার চেষ্টা করা হয়। আর 3, মধ্যপ্রদেশের কি অবস্থা আইন শৃঙ্খলার, আর জাস্টিফাই করছে আক্রমণকারীদেরকে, যে ক্রিকেট এমন একটা খেলা, এভাবে ওরা পোশাক নিয়ে রাতের বেলা কেন বেরোলো, বিদেশি চামড়া কেন, রং এরকম কেন, পিপল নট লাইক আস, নর্থ ইস্টের ছেলে মেয়েদের উপর আক্রমণ করেনি? এই দক্ষিণপন্থী উত্থান যখন হয়েছে, দিল্লিতে করেছে, ব্যাঙ্গালোরে করেছে। তাহলে এটা হচ্ছে আসলে দেশটাকে মেয়েদের জন্য আনসেফ করা হচ্ছে। মেজরিটেরিয়ান মানে এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তা নয়। সব রকমের মানুষ নিয়ে আছে তা নয়। একটু কারোর পোশাক দেখলে, কারোর দাড়ি দেখলে, কারোর টুপি দেখলে, কারোর জামা দেখলে, কারোর ভাষা দেখলে, কারোর গায়ের রং দেখলে, কারোর চোখ টানা টানা দেখলে, তখন তাকে আক্রান্ত হতে হবে। এ ভারত আমাদের ছিল না, এ ভারত তৈরি করছে দক্ষিণপন্থীরা। এই জন্য এই দক্ষিণপন্থীদের বিরুদ্ধে আবার বামপন্থী শক্তিকে মজবুত করতে হবে, নাহলে অস্ট্রেলিয়ানও নয়, ইন্ডিয়ানও নয়, কোনো মহিলাই নিরাপদ থাকবে না। মধ্যপ্রদেশের গুনায় আজকে একজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ যে একজন কৃষককে গাড়ি দিয়ে পিষে মারা হয়েছে এবং বাঁচাতে গেলে তার মেয়েকেও লাঞ্ছনার শিকার হয়েছে। প্রতিদিন এরকমের খবর উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে পাবে। আসলে এই যে সামন্তবাদী প্রভাবটা আছে, বিজেপি একদিকে আদানি আম্বানির নেতৃত্বে, মাল্টিন্যাশনাল কোম্পানির নেতৃত্বে একটা কাজ করছে, আর অন্যদিকে এই যে পুরনো চিন্তা চেতনা, ধ্যান ধারণা, অহমিকা, মাতব্বরী, ফিউডাল লর্ডসদের, সেটাকে রিইনফোর্স করছে। ওটা তো বিজেপির একজন নেতা নয়। আমাদের রাজ্যের শাসকদের দেখো না, একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেই, একটা বোর্ডের মেম্বার হয়ে গেলেই, একটা সাইনবোর্ড পেয়ে গেলেই, একটা পদ পেয়ে গেলেই সে আপদ এবং বিপদ হয়ে যায় সমাজে। হিন্দিতে ওরা বলে সবসময় জরুরত ক্যাসে কিয়া,
এর আগেও তো কৃষকদেরকে পিষে মারা হয়েছে। আমাদের রাজ্যে ডোমকলে তৃণমূলের এমএলএ সিপিএম কর্মীকে গাড়ি দিয়ে পিষে মারেনি? এগুলো ফিউডাল। তারা মনে করে এরকম শায়েস্তা করতে হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় ভাঙনে, এখানে ঘর বাড়ি গ্রাম জনপদ সব সেই সব জায়গায় ইলেকশন কমিশন জিজ্ঞেস করতে পারলে না? সিও কে জিজ্ঞেস করো, টিএম কে জিজ্ঞেস করো, যাদেরকে চেঞ্জ করে দিয়েছে। ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তাদেরকে জিজ্ঞেস করো। আমি তো আগেই বলেছি, যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত, তখন আমাদের রাজ্যের সমস্ত বিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কিভাবে করা হবে। যখন সরকার অন্য সময় ছুটি বাতিল করে দিয়ে বলে সব যাও, উদ্ধারে যাও, ত্রাণে যাও। দার্জিলিং এ, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে ত্রাণের বদলে তারা সব ভিডিও কনফারেন্সিং করছে যে এসআইআর কিভাবে করবো। সরকারের প্রায়োরিটি কি? মানুষকে বাঁচানো? আর বৃহস্পতি ভালো লাগে নদী, কলকাতা মিডিয়ার উপর আমার অভিযোগ আছে যে তারা মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে নজর দেয় না। শ্মশান, গ্রাম, মন্দির, মসজিদ এগুলো বললাম কেন, এগুলো খবর হয় বলে তোমাদের? সেগুলো মমতা বা মোদী তৈরি করলে খবর করো। যেগুলো রেডিমেড ছিল, কয়েকশো বছরের পুরনো আছে, সেগুলো ভেসে চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, শ্মশান চলে যাচ্ছে, তার সঙ্গে বাজার, হাট, স্কুল ভেসে যাচ্ছে। দুটো নদী, ফুলার এবং গঙ্গা, দুটো মিশে যাওয়া মানে হচ্ছে মালদা একটা বিস্তীর্ণ অঞ্চল চলে যাওয়া, মহানন্দা এবং হচ্ছে তোমার গিয়ে ফুলার মালদায়, আর এখানে গঙ্গা পদ্মা মুর্শিদাবাদে উত্তরাংশে। ভাঙন হচ্ছিল ধুলিয়ানে, শামশেরগঞ্জে। আমাদের রাজ্য কমিটির মিটিং এ বৈঠকে আজকে রিপোর্ট হলো জলঙ্গিতে ভাঙন হচ্ছে। আর এটা দেখার দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের। ফরাক্কা ব্যারেজ হওয়ার পরে তার ওপরে এবং নিচে মোদী সরকার আসার পরে তার যে সীমানা সেটা ছোট করে দিল। মমতা সরকার একটা কথা বললো না, আজও বলছে না, যেটা এগ্রিমেন্ট ছিল এই রক্ষা করবে, ফরাক্কা ব্যারেজের জন্যই ভাঙন রোধ করবে। কারণ তৃণমূল সরকার মনে করলো ওটা যদি কেন্দ্র সরকার নিজের দায়িত্ব ছেড়ে দেয়, যদি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু 12 কিলোমিটার পর্যন্ত সীমা করে দেয় 50 কিলোমিটারের বদলে, তাহলে টাকাটা এরা পাবে। সেই টাকা লুট হচ্ছে, বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করছে, প্রত্যেকটা বাঁধ ভেঙে যাচ্ছে, কালভার্ট ভেঙে যাচ্ছে। তৃণমূল মনে করলো দুর্নীতির ব্যাপার, ওই 100 দিনের কাজের মতো, এটা দিয়ে কতটা টাকা রোজগার করা যায়, আর তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে না। এসআইআর কি করে হবে? কি হয়েছে? ওদের ছেলে মেয়েদের পড়াশোনা কি করে হবে? ওদের রাস্তাঘাট কি করে হবে? ওদের ঘর বাড়ি কি হবে? কেন্দ্র এবং রাজ্য সরকার ভাবছে না। এর আগে যতবার ভাঙন হয়েছে বামফ্রন্টের আমলে, আমরা পার্লামেন্টে হয়েছেই করেছি, কেন্দ্র সরকারকে বাধ্য করেছি টাকা খরচ করার জন্য। বাঁধ তৈরি করা হয়েছে, বিকল্প জমি দেওয়া হয়েছে, সেই জমিতে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, সেই বাড়িগুলোতে পুনর্বাসন দেওয়া হয়েছে। তারপরে হয়েছে একটাও? মমতা মোদী সরকার আসার পরে প্রত্যেক বছর ভাঙন হচ্ছে, একটাও পুনর্বাসনের প্রকল্প নেই। আমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা যাও মালদা মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনে দেখো, 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে যারা ভাঙনের শিকার হয়েছে তাদের জন্য কিরকম আবাসন গড়ে তোলা হয়েছে। খুঁজে পাওয়া গেছে নাকি? গঙ্গা তো মানে জলে তো ভেসে গেছে নাকি? যখন উত্তরবঙ্গ থেকে যখন মমতা বললো না, সিকিম টিকিম থেকে, ভুটান থেকে ওখানে জল এসছে, তারপর থেকে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিদেশে চলে গিয়েছিলেন নাকি, বেড়াচ্ছিলেন নাকি? এখন কি বলেছেন? নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে, বলছেন যে এসআইআর হলে মুসলিমদের কোনো ভয় নেই, এসআইআর খুব ভালো উদ্যোগ, অবৈধ বাসিন্দাদের অবিলম্বে চিহ্নিত করে বের করে দেওয়া হবে। ও তো বিজেপির এমপি, সেটা বলো না কেন? আর মহারাষ্ট্রে কে দিয়েছে ওনাকে? হ্যাঁ, জানো ওটা কার দেওয়া? নগেন্দ্র রায়কে অনন্ত মহারাজ কে বানালো? শুধু এমপি নয়, প্রথমে বিজেপি নেতা নরেন্দ্র মোদী নির্বাচনে ভোটের জন্য তিনি ঘোষণা করলেন উনি আজ থেকে রাজা হয়ে গেলেন। আগে ইংরেজ আমলে ব্রিটিশরা এরকম করতো, রায় বাহাদুর, বাহাদুর এরকম টাইটেল দিত না সব, যারা ওদের পক্ষে কাজ করতো। যাকে কিন্তু যখন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব ছিল
কুচবিহারের বিস্তীর্ণ এলাকায় যে মানুষগুলো কষ্টের মধ্যে আছে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, তাদের জন্য, রাজবংশী মানুষের জন্য বলতেন, আর এখন মুসলমানদের বলতে এসছেন। এটি হচ্ছে বিজেপির দুমুখ ব্যাপার। দেখবে শান্তনু ঠাকুরকে দিয়ে, সুকান্তকে দিয়ে বলছে প্রতিদিন বাংলাদেশে আসা হিন্দু মানুষের কোনো অসুবিধা নেই, আর একজনকে দিয়ে বলছে মুসলমানদের কোনো ভয় নেই। ভয় থাকার কথা নয়। তাহলে এই মুসলমানদের মধ্যে ভয় ঢোকাচ্ছে কি? আরএসএস, বিজেপি, নাহলে তৃণমূল। আবার উল্টো দিকে ওই বাংলাদেশ থেকে আসা মানুষের উপরে কারা তাদেরকে ভয় দেখাচ্ছে? ওই বিজেপি, ওই তৃণমূল। আবার তাই আশ্বস্ত করছে। এটাকে বলে, আমি আগেও বলেছি, হিন্দিতে একটা প্রবাদ আছে, চোর কো বলে চুরি করো, সাহুকার কো বলে জাগতে রহো। বাংলা এরম বলে, চোরকে বলে চুরি করো, আর গৃহস্থকে বলে জেগে থাকো। সেলিমদা বলছি, আগামীকাল থেকে এসআইআর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং কয়েক মাস পর ভোট নির্বাচন রয়েছে। এখনো পর্যন্ত আপনাদের দলের স্ট্যান্ড কি রয়েছে? মানে জোটে নাকি আপনারা একাই লড়াই করবেন? এখনো পর্যন্ত কি সম্পর্ক আছে? এসআইআর এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লক একসঙ্গে লড়েছে, মোকদ্দমা একসঙ্গে করেছে, বিহারে আন্দোলন একসঙ্গে করেছিল। আর এখানে আমরা তোমাদের বললাম, আবার বলে দিচ্ছি, আবার সাইডটা দেখিয়ে দাও তাহলে, 29 তারিখে আমরা যাচ্ছি সব বাম দল একযোগে। বুঝতে পেরেছো তুমি? সব বাম দল একযোগে। বামফ্রন্টের মধ্যে যারা আছে নামগুলো বলে দেবো, তার সঙ্গে বামফ্রন্টের বাইরে যারা আছে তারাও আছে, যারা এখন বিজেপি তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে একসঙ্গে লড়ার চেষ্টার জন্য আমরা বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, লিবারেশন, আরএসপি, এআইএফবি, এসইউসিআই কমিউনিস্ট, আরসিপিআই, এমএফবি, বলসেভিক পার্টি, ওয়ার্কার্স পার্টি একযোগে 29 তারিখে ডেকেছে। 29 তারিখে যুব কেন্দ্রে এই সমস্ত বামপন্থী দল, গণসংগঠন, শ্রেণী সংগঠন, দেউচা পাচানি, করাপশন নিয়ে একসঙ্গে আমরা সমবেত হব। সেখানে তুমি যার জন্য উৎসাহিত, আমি যার পর্যন্ত খবর পেয়েছি কংগ্রেস দলেরও প্রতিনিধি আসবে, আইএসএফ এর কেউ আসতে পারে। এক একটা আন্দোলনে এক এক রকমের চেহারা হচ্ছে, এক এক রকমের অংশগ্রহণ হচ্ছে, কিন্তু আমরা চাইছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করতে। দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আপনি স্বাগত জানালেন। সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টের যে রায় সেটাকে বজায় রেখে রাখার কথা বলেছে, এবং হাইকোর্ট বলেছিল যে দুর্নীতি, রাজ্যের কোনো জায়গায় যদি দুর্নীতি হয় তাহলে শর্ত চাপাতে পারে, কেন্দ্রীয় সরকার শর্ত চাপাতে পারে এবং দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে পারে কোন জেলায় যদি এই ধরনের ঘটনা। এই মামলা যখন হয়, পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি যখন করে, বিকাশ বাবু সহ বামপন্থী আইনজীবীরা সবাই একযোগে তার সাথে দাঁড়ায়। তারপরে আমরা আমাদের ক্ষেত মজুর সমিতি, কৃষক সভা, সিআইটিউ, সিপিআইএম, আমরা বিভিন্ন মোকদ্দমা করেছি এবং যা রায় বেরিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। একটু রিক্যাপ করে দিলাম। তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি আন্দোলন করছি, কাজ চালু করো। তৃণমূল জব না দিলে ওই আইনে লেখা আছে যে কেউ কিছু দীর্ঘদিন কাজ না করে তাহলে তার কাজ বাতিল হয়ে যাবে। একদিকে কাজ বন্ধ আছে, আর এবার বলছে তোমার ডিজিটাল কার্ড করে দেবো বলে তৃণমূল ওদের কাছ থেকে কার্ডটা নিয়ে টাকা নিচ্ছে, ডিজিটাল করে দেবে। এটা দিদির তাল টাকা রোজগার করার। আর অন্যদিকে কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে, সেটা মানুষ জানতে পারছেন না, কারণ তো কাজ তো জানবে কি করে? যদি রেশন তুলে দেয় তাহলে রেশন কার্ডে আছে কি নেই বুঝতে পারবে না। তো আমরা সেটা নিয়ে পঞ্চায়েত থেকে ব্লক লেভেল পর্যন্ত আন্দোলন করেছি। এখন সব কটা সংগঠনকে একসঙ্গে নিয়ে 5 তারিখে আমরা বৈঠক ডেকেছি, সবাই মিলে। ওরাই ডেকেছেন যারা কেস করেছিলেন, আমরা সবাই থাকবো, আমি নিজে থাকবো, এবং তারপরে আমরা এর পরের পদক্ষেপ কি হবে কাজ আদায় করার জন্য, কার্ড রক্ষার জন্য এবং ভাতা পাওয়ার জন্য। 4-এর ক ফর্ম ফিল আপ করেছি আমরা হাজার হাজার। প্রথমে পঞ্চায়েত ভিডিও নিতে চাইছিল না, তারপরে বাধ্য করা হয়েছে, গেট ভাঙা হয়েছে, ভয়ে পঞ্চায়েত পালিয়ে গেছে, পঞ্চায়েত প্রধান দৌড়ে ছুটে পালাচ্ছে, ভিডিও ভয় পালিয়েছে। এরকম উদাহরণ পশ্চিমবঙ্গে আছে এই গত 2-3 মাসে। কিন্তু 4-এর ক ফর্ম ফিল আপ করানো হয়েছে। তারপরে আমরা 4-এর খ ফর্ম, 4-এর কটা হচ্ছে কাজ চাই, আর 4-এর খটা হচ্ছে যদি কাজ না দিতে পারো তাহলে ভাতা দাও। ওই বলছে আইনে লেখা আছে, ওই আইন তো আমরা করেছিলাম ইউপি 1-এর সময়, আমাদের সমর্থনে পুরো ধারাগুলো সব মুখস্থ বলে দিতে পারি। সেখানে আমরা বললাম 4-এর খ পড়া হয়েছে, এখন ভাতা দিতে হবে, দিতেই হবে, আইন আছে। কিন্তু সরকার আইন মানে না।
এইবার কাজ চালু করা যেটা বলা হয়েছিল, সেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগে গিয়েছিল, বগল বাজাচ্ছিল যে কিছু করতে হবে না, এটাকে হাইকোর্টের রায়টাকে যে কাজ চালু করার যে নির্দেশ আছে সেটা যাতে স্থগিত থাকে। সুপ্রিম কোর্ট আজকে যেটা রায় করেছে আমরা স্বাগত এই জন্য জানিয়েছি, সুপ্রিম কোর্টে যে কোনো স্থগিতাদেশ থাকবে না, ওই রায়টাকে বলবৎ করতে হবে। এবার তুমি সেই রায়তে যেটা বলছো ধারা আছে যে টাকা বন্ধ করে দিয়েছে, যে ধারায় টাকা বন্ধ করা যায় সেই উপধারার আগের উপধারা হচ্ছে যে দুর্নীতি হবে, এটা জানতো, আমরাও জানতাম দুর্নীতি হতে পারে। দুর্নীতি হলে সেই কনসার্ন অফিসার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত যারা ইনভলভ থাকবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলে কেন বিজেপি, কেন্দ্রীয় সরকার, গ্রাম উন্নয়ন দপ্তর কেন একটা ব্যবস্থা নিল না? বলছে টাকা চুরি হয়ে যাবে, টাকা বন্ধ করে দিচ্ছে। টাকা বন্ধ করার আগে তো যে চুরি করেছে তাকে ধরো, তখনই বুঝতে পারবে এই সমস্ত দুর্নীতির মামলায়, বালি চুরি, শিক্ষক চাকরি চুরি, তাতে কেন বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে। পরিষ্কার হলো? হাইকোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের প্রকল্পের টাকা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্ট, রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? বলুন, রাজ্যের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আমরা ফিক্স করার নির্দেশ দেব। বাজার থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লোন, হাইয়েস্ট এভার এই সরকার নিচ্ছে। কার্নিভাল করছে, মেলা করছে, মন্দির করছে, ইলোচ্ছে, চুরি করছে, নিজেদের ভাতা বাড়াচ্ছে, নিজেদের মাইনে বাড়াচ্ছে, উৎসব করছে। উনি বলেছিলেন মেলা করবো না, থেকে শ্রাদ্ধ করবো, শ্রাদ্ধই করছেন, রাজ্যের অর্থনীতির শ্রাদ্ধ করছেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার, যুক্তফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার যা ঋণ ছিল তার এখন 3 গুণে বেশি বাড়িয়ে দিয়েছেন এই কবছরে। অথচ যেগুলো মানুষের কাজে লাগে, একদম ধরে ধরে বলতে পারি আদিবাসীদের জন্য তাদের স্টাইপেন্ড, হস্টেলের টাকা বন্ধ, ডিএ বন্ধ, এসসি এসটি মাইনরিটিস তাদের স্টাইপেন্ড, স্কলারশিপ বন্ধ, সব দুর্নীতি করে ভাগ করে দিয়েছে। বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হচ্ছে। কন্ট্রাক্টররা, এই যে রাস্তাঘাটের এত অবস্থা খারাপ এই জন্যই যে কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে তার কোনো পেমেন্ট নেই। এই যে এত আলো জ্বালাচ্ছে, নীল সাদা আলো করছে, তার কোনো পেমেন্ট নেই। দেনার দায়ে গোটা রাজ্যকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য হাইকোর্ট বলেছে, এবং ওয়েস্টেজ যত টাকার, অফুরান টাকার মমতা ব্যানার্জির সরকার পুরসভা এবং পঞ্চায়েত যে ওয়েস্টেজ করছে, ওড়াচ্ছে, জমিদারি ভাষায় বলা হয়, সেটা ইমিডিয়েটলি হাইকোর্টকে বলা উচিত বন্ধ করতে। দরকার হলে আমরা বলে দেবো কোন কোন খাতে কিরকম টাকা ওড়াচ্ছে। ভোটের আগে অনুব্রত মণ্ডলকে ফের সঙ্গে খুঁজে পাওয়া গেল। তিনি বলছেন যে রবিবার তিনি বললেন যে মঞ্চ থেকে সারা রাজ্য জুড়ে আমরা খেলবো আর জিতবো। How do you expect me to answer this? বলো। তো দেখেছো তুমি আমাদের উত্তরবঙ্গে যেখানে বন্যা হলো, আর তার আগে যেখানে যেসব মুর্শিদাবাদে যেখানে তোমার গিয়ে চর এলাকায়, নির্মল চর, মুর্শিদাবাদে, আখরিগঞ্জ, এখন দাঁড়িয়ে কুচবিহারে, জলপাইগুড়িতে, নদীর পার্শ্ববর্তী এলাকায়, বনাঞ্চলের ধারে মানুষের এমনি বিপদ বেড়েছে। অনেক বুনো শুয়োর দেখা গেছে। আপনি উত্তর দিন, বুনো শুয়োর বলছে নাচবো, কাটবো, ঘুরবো। আমরা বুনো শুয়োর যাতে তাড়াই তার ব্যবস্থা করবো। আপনি দুটো বিষয় বললেন, এসআইআর নিয়ে। ও তাও ভালো, আমি ভালো তুমি একজনের নাম বলে আর বুনো শুয়োর বলে দুটো বিষয় বলো। হ্যাঁ, এবং আপনি বললেন যে আসামকে কেন রাখা হয়নি। আসামে সব থেকে বেশি অনুপ্রবেশের সমস্যার বিষয়গুলো আগুন লেগেছিল আসামে, জানো এসব রাজ্যে 26 নির্বাচন, সেখানে আসামকে বাদ দেওয়া হলো। এর কারণে পেছনে কি কোনো রাজনীতি আছে? পেছনে কেন, সামনে রাজনীতি দেখা যাচ্ছে। সামনে রাজনীতি বুঝতে পারছো না?
তাহলে এটা তো আমরা যে বললাম যে বিজেপি রাজনৈতিক স্বার্থে ইসিআই কে ব্যবহার করছে। এসআইআরটা নাথিং বাট এ পলিটিক্যাল প্লয়, এস্টাবলিশ হয়ে গেল, ইসিআই নিজে এস্টাবলিশ করে দিলেন। এবার আবার কেউ কোর্টে যাবে বা বেশি চাপ হবে, তখন বলবেন আমি তো এখন কয়েকটা নাম বলেছি, আবার কয়েকটা পরে বলবো। থ্যাংক ইউ।